ডাল্টনের আংশিক চাপ সূত্রটি আমাদের কিসের জন্য প্রযোজ্য? গ্যাস মিশ্রণের জন্য। যখন অনেকগুলো গ্যাস একখানে থাকবে তখন সেই গ্যাস মিশ্রণগুলো কিন্তু যে পাত্রে থাকবে সেই পাত্রে চাপ প্রয়োগ করবে, সেই চাপটার মধ্যে তাদের অংশ থাকবে, অর্থাৎ এক একজন এক এক পরিমাণ চাপ ওই পাত্রের দেয়ালে ধাক্কা মারবে, চাপের সৃষ্টি করবে। তো তখন এক একজনের চাপটা হবে একটা অংশ, তখন ওই চাপটাকে এক একজনের চাপটাকে আংশিক চাপ বলা হয়। কিন্তু তুমি যখন পাত্রটার মধ্যে চাপ নির্ণয় করতে যাবা তখন কিন্তু তুমি যে চাপটা পাবা সেটা কিন্তু মোট চাপটাই পাবা। তাহলে আমরা যেটা পাবো সেটা মোট চাপটাই পাবো। তো মোট চাপ যেটা পাবো সেটা সবারে চাপগুলোর যোগফলের সমান কিনা, সেটা হবে সবারে চাপগুলোর যোগফলের সমান। এই জন্য এইটার জন্য একটা বিজ্ঞানী ডাল্টন সূত্র আবিষ্কার করছে, সেটা গ্যাস মিশ্রণের জন্য। সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান, অর্থাৎ ওখানে যে গ্যাসের উপাদানগুলো থাকবে তাদের সবার চাপগুলোর যোগফলের সমান হবে। এটাই হলো সূত্র। তো মনে করে নিলাম যে আমরা যদি ধরি স্থির স্থির তাপমাত্রা, কিন্তু আমরা যদি ধরি স্থির তাপমাত্রা টি, হ্যাঁ স্থির তাপমাত্রা টি তে কোন পাত্রে এ বি সি তিনটি গ্যাস রয়েছে। তো এই গ্যাসগুলো কিন্তু চাপ দিতেছে, তাহলে এদের প্রত্যেকের চাপ যদি এদের আংশিক চাপসমূহ যদি যথাক্রমে কি হয়, ছোট হাতের পি লিখতে পারি, পি এ, আংশিক চাপটাকে পি ছোট হাতের আর কি, পিবি ও পিসি হলে যদি মোট চাপ আর কি, মোট চাপ ধরলাম বড় হাতের পি বা পিএম এরকম লেখা হয়, তাহলে যদি মোট চাপ পি হয় তবে আমরা বলতে পারি পিএম মানে মোট চাপ হচ্ছে এদের যোগফলের সমান, পিএ প্লাস পিবি প্লাস পিসি। এইটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন প্রশ্ন দাঁড়ালো যে আংশিক চাপটা তাহলে কি জিনিস? গ্যাস মিশ্রণে একাধিক গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান যদি ওই মিশ্রণের আয়তন একা দখল করে নেয়, নিয়ে যে চাপটা দেবে বা চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদানটার আংশিক চাপ বলা হয়। তো একটা পাত্রের মধ্যে আমি ধরো একটা পাত্রের মধ্যে এবিসি তিনটা গ্যাস নিয়েছি, এই যে এই পাত্রে এ বি সি তিনটা গ্যাস আছে, এর গায়ে কিন্তু সবাই ধাক্কা দিচ্ছে, এর ধাক্কা, বি এর ধাক্কা, সি এর ধাক্কা, এগুলো সবার ধাক্কা। তো এইখানে একসঙ্গে যখন ধাক্কা দিচ্ছে তখন মোট চাপ, হ্যাঁ একসঙ্গে ধাক্কা হলো মোট চাপ। যখন একজন ছয় দুজনকে বের করে দিলাম, দিয়ে এ একাই ধাক্কা দিলে, হ্যাঁ এর একাই ধাক্কাটা যেটা দেয় সেটা হলো এর আংশিক চাপ, এর আংশিক চাপ। এইভাবে যদি বি ওখান থেকে এ আর সি কে বের করে দিয়ে বি কে রাখি, ওখান থেকে যদি এ আর সি কে বের করে দিয়ে বি কে রাখি, তাহলে বি যে ধাক্কাটা দেবে সেটা হবে বি এর আংশিক চাপ। আবার এ বি কে বের করে দিয়ে সি রাখলে সি একাই ধাক্কা দিলে সেটা হচ্ছে সি এর আংশিক চাপ। তাহলে আংশিক চাপ হচ্ছে তিনজন যে আয়তনটা দখল করছে, তো তিনজনেরটা তো হচ্ছে মোট চাপ সম্পূর্ণ আয়তন দখল করে। এবার ওই পুরো আয়তনটা একটা গ্যাস দখল করলে যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে ওই গ্যাসটার আংশিক চাপ। তাহলে আংশিক চাপ সূত্রে প্রতিপাদন করতে গেলে আমাদের মনে করে নিতে হবে যে এ বি সি তিনটা গ্যাস আছে। হ্যাঁ মনে করি স্থির টিতে এ বি সি এই তিনটি গ্যাস মিশ্রণের মোট চাপ আমরা ধরে নেব পিএম, আর তাদের আংশিক চাপ যথাক্রমে
আমরা যদি বলি পিএ পিবি আর পিসি যদি হলে হলে হ্যাঁ, আমরা জানি এটা একটা ধরে নিলাম যে এটা আমরা প্রথম অবস্থায় ধরে নিলাম। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণটা কি? সমীকরণ টি। হ্যাঁ, আমরা এটা জানি পিভি সমান এনআরটি। এইখানে আছে পিটা আছে মোট চাপ। হ্যাঁ, পি হলো মোট চাপ, যেটাকে আমরা পিএম বলছি, বা এটাকেই আমরা পিএম বলবো। ভি হচ্ছে আয়তন, ভি হলো মোট আয়তন, এইখানে বোঝাচ্ছে। আর এন হলো হচ্ছে মোট মোল সংখ্যা, মোল সংখ্যা, মোট মোল সংখ্যা আর কি বোঝাচ্ছে। যদি একটা গ্যাস হতো তাহলে তো একটা গ্যাসের জন্য মোট টোট বলে কিছু নাই। তো আমরা এন এর পরিবর্তে বলতে পারি, এখানে তো 3 প্রকার গ্যাস আছে, আমরা বলতে পারি এনএ প্লাস এনবি প্লাস এনসি। এটা আমরা বলতে পারি এই সূত্রটা থেকে। এখন আমি যদি তোমাদের বলি যে এই সূত্রটা থেকে আমরা এরকম আমরা যদি ধরি, এটা থেকে আর 1 নাম্বার দিলাম। হ্যাঁ, আমরা 1 হতে এর জন্য, শুধু এর জন্য আমরা বের করব। তো এটাকে আমরা 1 নাম্বারটা এইভাবে দেই, পি সমান আমরা লিখি এন বাই ভি, লিখি এন আর টি আর ভি। এইটাকে 1 নাম্বার দাও, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। তাহলে এই সূত্রটাকে 1 নাম্বার সূত্রটাকে এর জন্য যদি প্রয়োগ করি, তাহলে এটা তখন একটা গ্যাসের জন্য গেলে এটা আংশিক চাপ পিএ হবে কিনা? তারপরে বি এর জন্য আমরা যদি লিখি পিবি, তখন এন বি, অর্থাৎ এর জন্য শুধু এ বসাবো আর বি এর জন্য এই জায়গায়, আর বাকি আর আর টি এগুলো তো সব ঠিক ঠিক থাকবে আর কি। টিটা তো স্থির, ভিটা তো একটা নির্দিষ্ট আয়তন। সি গ্যাসের জন্য আমরা লিখবো পিসি সমান এনসি, এখানে হবে আর টি আর হবে ভি। এবার আমরা দেখো এগুলো যদি যোগ করি, পিএ পিবি আর পিসি কে যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা কিছু একটা পাবো, পিএ পিবি পিসি। অতএব আমরা লিখতে পারি পিএ প্লাস পিবি প্লাস পিসি যদি লিখি এগুলো, অথবা এটাকে যদি তোমরা নাম্বারিং করো, এটা 2, এটাকে 3, এটাকে 4 নাম্বার দিলা, তাহলে আমরা কি করতে পারি 1 যোগ 2 যোগ 3, না এটা ভুল হলো, 2 যোগ 3 যোগ 4 যদি আমরা করি তাহলে এইটা পাবো। তো এটাকে আমি একসাথে যদি লিখি, এটাকে লিখতে পারি এনএ প্লাস এনবি প্লাস এনসি, এখানে আরটি আর এখানে লিখতে পারি ভি। বা আমি লিখতে পারি, এখানে লিখতে পারি পিএ প্লাস পিবি প্লাস পিসি সমান এইখানে এন লিখতে পারি কিনা, এই যে এটা মানে যে এই যে জিনিসটা মোট মোল সংখ্যা, এখানে লিখতে পারি আরটি আর এখানে লিখতে পারি ভি। অর্থাৎ এইবার দেখো এই জায়গাটা, এই যে 2 এর 1 এর সাহায্য নিয়ে আমরা এটা সমান পি লিখতে পারি কিনা, পি বা পিএম। অতএব আমরা লিখতে পারি পিএ প্লাস পিবি প্লাস পিসি সমান পি, বা এটা বলতে পারি পিএম। তাহলে কি দাঁড়ালো এবার বলো তো তোমরা? তাহলে অতএব মোট চাপ আংশিক চাপগুলোর সমষ্টির সমান। হ্যাঁ, আংশিক চাপের যোগফলের সমান সমান। এই হলো সূত্রটা প্রতিপাদন আমরা করলাম, যে আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটাকে আমরা এইভাবেও প্রতিপাদন করতে পারি, করব। তাহলে মোট চাপ, আংশিক চাপ আর মোল ভগ্নাংশ, 3টা জিনিসের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব, মানে এদের সাথে কি সম্পর্ক আছে। এই কাজটা করতে গেলে এই যে নিচের দিকে আমি সমীকরণের যে নাম্বারগুলো রেখেছি, সেই সমীকরণের নাম্বারগুলো আমাদের দরকার আছে। তাহলে আমরা কি করব, 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, দেখো 2 ভাগ 1, এই কাজটা যদি আমরা করি, তাহলে একটু দেখো পিএ আর নিচে থাকলো পিএম ধরলাম, এটা এই যে এটাকে এম ধরলাম মনে করো, পিএ ভাগ ভাগ পিএম, আরটি আর আরটি কাটা যাবে, তাহলে কি থাকে এন এ আর হলো এন। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, এন এটা ঠিক আছে, আর এই যে এখানে এন, এন মানে হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি, এটা লিখতে পারি। তো এই জিনিসটা হচ্ছে কোনো একটা উপাদানের, ভালো করে শোনো, কোনো একটা উপাদানের মোল সংখ্যা আর মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে।
এটা আমরা বলবো মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কি? কোন একটা উপাদানের মোল সংখ্যা আর মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। তো অতএব আমরা কি পাচ্ছি এখানে, পিএ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। ও না, এখানে হচ্ছে পিএম। এই যে একটা জিনিস আমরা পেলাম, এটা গেল আমাদের একটা। এবার হচ্ছে 3কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি, এইভাবে 3/1 যদি আমরা করি, তাহলে আমরা পাবো পিবি সমান মোল ভগ্নাংশ গুণ মোট চাপ পিএম। আবার 4 আমরা যদি 1 দেই, তাহলেও কিন্তু আমরা পিসি সমান মোল ভগ্নাংশ গুণ পিএম এটা পাবো। হ্যাঁ, এটা হতো এ এর মোল ভগ্নাংশ, তাই এখানে লিখে দাও এটা এ এর মোল ভগ্নাংশ, এটা বি এর মোল ভগ্নাংশ, এটা সি এর মোল ভগ্নাংশ দিতে পারো আর কি। তাহলে কি হলো, মোট চাপ, আংশিক চাপ ও মোল ভগ্নাংশের মধ্যে আমরা যে সম্পর্কটা পাবো, সেই সম্পর্কটা হচ্ছে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে এই সূত্রের আমরা এই যে এই দুইটা জিনিস কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ কোন একটা যখন উদ্দীপক থাকে, তখন আমাদের উদ্দীপক থেকে এই মানগুলো বের করতে হয়। এখানে তো এন এ এন বি এগুলো বের করতেছি, সেইখানে মোল সংখ্যা বের করতে হয়। করে যদি আমরা মিলিয়ে দেখি যে এই সম্পর্কটার সাথে ওই সম্পর্কটা মিলে যাচ্ছে, অর্থাৎ মোল ভগ্নাংশ মোট চাপ গুণ করে আংশিক চাপের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা বলবো যে আসলে এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে মেনে চলে। আংশিক চাপ সূত্রটা অনুসরণ করে বয়েলের সূত্রকে। কারণ হচ্ছে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল, আংশিক চাপ সূত্র তাপমাত্রা স্থির আছে। এটা একটা আসলে বয়েলেরই সূত্র। শুধুমাত্র গ্যাসের, অনেকগুলো গ্যাসের জন্য বয়েলের সূত্রটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা আবিষ্কার করছে ডাল্টন, যে কারণে এটাকে আলাদা সূত্র বলা হয়। এটা আসলে আলাদা কোনো সূত্র না, এটা বয়েলের সূত্রটাই। আংশিক চাপ সূত্রটার যখন আমরা প্রয়োগ করতে যাব, তখন আমাদের এই প্রয়োগটা কিভাবে আমরা করব সেটা আমরা দেখব। এখন আমরা এই কাজটা করতে গেলে প্রথমে ধরে নিলাম যে এরকম একটা পাত্র আছে, দুইটা পাত্র ধরে নিলাম, অনেকগুলো পাত্র থাকতে পারে। এই যে, হ্যাঁ, দুইটা সূত্র আছে, এইখানে স্টপ কর্ক লাগানো থাকবে। সূত্র দুইটা, না দুইটা পাত্র দেয়া আছে, পাত্র দুইটার মাঝখানে একটা স্টপ কর্ক আছে। তো এই পাত্রটাতে ধরে নাও যে এই পাত্রটাতে একটা গ্যাস আছে এ গ্যাস, আর এই পাত্রটাতে আরেকটা গ্যাস আছে, এটা হচ্ছে বি গ্যাস। তাহলে এ গ্যাস আর বি গ্যাসের দুইটা পাত্র আছে। তো এই যে এ গ্যাসটা আছে, এদের তাপমাত্রা কিন্তু স্থির আছে। ধরে নাও যে এটা 25°C, এটাও 25°C। স্থির তাপমাত্রা ছাড়া কিন্তু সূত্রটা কাজ করবে না। তো যখন স্টপ কর্কটা বন্ধ আছে, বন্ধ অবস্থায়, এখানে স্টপ কর্ক বন্ধ অবস্থায় এইটার আয়তন ধরে নিলাম, এই পাত্রটার আয়তন ধরে নিলাম V1, আয়তন V1, আর চাপ হচ্ছে P1, আর এইটার আয়তন V2 আর চাপ P2। এটা কি অবস্থায়? স্টপ কর্ক বন্ধ অবস্থায়। এবার হচ্ছে মিশ্রণ যখন হবে, স্টপ কর্ক খুলে দিলে, হ্যাঁ, আমরা এবার লিখব মিশ্রণে। এবার পরের লাইনটা আসতেছে মিশ্রণে। মিশ্রণে যখন চলে যাবে, তখন যে চাপটা পাওয়া যাবে সেটা কি, এই পাশের গ্যাসটা এই পাশে চলে যাবে, এই পাশেরটা এই পাশে, মানে সব মিলেমিশে একাকার হয়ে যাবে। মিশ্রণে যখন চলে যাবে, তখন আয়তনটা কি হবে বলতো? V1 এ থাকবে এই যে গ্যাসটা যে আয়তন দখল করবে, সেটা দুইটা মিলে আয়তন দখল করবে কিনা? একটা V1 প্লাস V2 হবে। আর এইখানে আয়তনটা এটাও হবে V1 প্লাস V2 আয়তন। কিন্তু এবার যে চাপটা পাওয়া যাবে, সেই চাপটা কি এবার তার একক চাপ না অংশীদারিত্ব থাকবে তার চাপের মধ্যে? একক চাপ হলো না, কারণ এখন দুইজনের চাপ থাকবে, পাত্রের মধ্যে দুইজনের চাপ থাকবে। তাহলে এ গ্যাসটার যে চাপটা আমরা পাবো, পরিবর্তিত যে চাপটা, সেটা আর P1 থাকলো না, এটা হবে PA, মানে এ এর আংশিক চাপ। এইখানে যে চাপটা থাকলো সেটা বি এর আংশিক চাপ। কি বোঝা গেছে? তাহলে আমরা এই জিনিসটাকে আমি আরো এইখানে বলতেছি, মিশ্রণের আগে, হ্যাঁ, মিশ্রণের আগে
এ গ্যাসের কি দিলাম, আয়তন V1, চাপ P1। মিশ্রণের পর এই এ গ্যাসেরই কিন্তু, হ্যাঁ, আয়তনটা তাহলে কি হলো V1 প্লাস V2, আর চাপটা কি হলো PA। এটাই কিন্তু এর আংশিক চাপ, এর আংশিক চাপ। অনুরূপভাবে আমরা মিশ্রণের আগে, হ্যাঁ, মিশ্রণের আগে না বি গ্যাসের, অনুরূপভাবে বি গ্যাস যদি হয় তাহলে মিশ্রণের আগে কি হয়েছে বলতো, মিশ্রণের আগে আয়তন V2, চাপ ছিল P2। আর মিশ্রণের পর, অর্থাৎ স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের পর আয়তন V1 প্লাস V2, আর চাপটা হলো, এটা কিন্তু আংশিক চাপ PB, এইটা হলো বি এর আচা, হ্যাঁ, আচা। এই আমরা এই কিছু বিষয় আমরা এখানে পাচ্ছি। যে এখন আমরা যদি এইখানে আসি বয়েলের মতে, হ্যাঁ, বয়েলের সূত্রানুসারে আমরা যদি খুঁজি এ গ্যাসের জন্য, শুধু এ গ্যাসের জন্য আমরা চিন্তা করতেছি, অন্য কোনো গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য। দেখো তো বয়েলের সূত্রটা কি ছিল, P1 V1 সমান P2 V2, এরকম ছিল কিনা। P1টা কি, P1 হচ্ছে আগের চাপ আগের আয়তন, P2টা হচ্ছে পরের চাপ, আর V2টা হচ্ছে পরের আয়তন। আগের চাপ আগের আয়তন সমান পরের চাপ পরের আয়তন, প্রথম চাপ প্রথম আয়তন, শেষ চাপ শেষ আয়তন। এইটা যদি কাজে লাগাই তাহলে এ গ্যাসের জন্য প্রথম চাপ প্রথম আয়তন, তাহলে হবে P1 V1, শেষ চাপ শেষ আয়তন মিশ্রণের পর, তাহলে শেষ চাপ PA আর শেষ আয়তন V1 প্লাস V2। তো অতএব আমরা এখানে কি পাচ্ছি, PA সমান পাচ্ছি P1 V1 V1 প্লাস V2, এরকম পাচ্ছি কিনা, এর জন্যই। অনুরূপভাবে বি গ্যাসের জন্য আমরা যদি বের করি, গ্যাসের জন্য বয়েলের সূত্র অনুসারে, এই বয়েলের সূত্র অনুসারে বি গ্যাসের জন্য, তাহলে বি গ্যাসের জন্য প্রথম চাপটাই হচ্ছে P2 V2, শেষ চাপটা হচ্ছে PB আর V1 প্লাস V2। তো অতএব আমরা লিখবো PB সমান P2 V2 আর V1 প্লাস V2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কি, তো আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই যে PA আর PB, PA-টা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, PB-টা হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। এখন আমরা যদি এইবার ডাল্টনের সূত্রটা আমাদের কাজে লাগবে, ডাল্টনের মতে। এইবার আমরা আসলাম ডাল্টনের মতে। ডাল্টন কি বলছে, মোট চাপ হচ্ছে আংশিক চাপের যোগফলের সমান, মতে হবে মোট চাপ। এইটা যদি আমি লিখি PM, তাহলে কি হবে, এই যে এই আংশিক চাপের যোগফলের সমান, অর্থাৎ মিশ্রণে মোট চাপ আমরা যদি বের করি তাহলে PA প্লাস PB, এই দুইটার আংশিক চাপের যোগফলের সমান। তাহলে PA যেটা আমরা পাবো সেটা P1 V1 আর V1 প্লাস V2, P2 V2 V1 প্লাস V2, এই হলো সূত্র। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র যদি এটা কোথাও প্রয়োগ করতে যাই, তাহলে একাধিক গ্যাসকে যখন মিক্সচার করব, একসাথে মিশিয়ে দেব, তখন যদি আমাদের বলা হয় যে মোট চাপ, তাহলে কিভাবে বের করব, সেটা বের করার সিস্টেমটা হচ্ছে ওদের আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপটা এখন তাহলে কিভাবে বের করব, আংশিক চাপটা এই যে এই নিয়মে বের করব, আগের চাপ আগের আয়তন আর নিচে হচ্ছে মোট আয়তন দিয়ে ভাগ। অনেকগুলো পাত্র জোড়া লাগানো আছে, সেই ক্ষেত্রে আমরা সূত্রটাকে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি, এই সূত্রটাকে তখন আমরা একাধিক গ্যাসের জন্য আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো, এরকম A B C ডট 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 ডট, একাধিক গ্যাসের জন্য, হ্যাঁ, একাধিক গ্যাস মিশ্রণের জন্য জন্য বা এই তিনটা যদি লিখি ABC, এই যে এই তিনটা গ্যাস মিশ্রণের জন্য যদি আমরা চিন্তা করি, তো মিশ্রণটা আমরা কিভাবে করব, মিশ্রণটা তো আমরা বিভিন্ন ডিজাইনে করতে পারি।
যেমন আমরা মিশ্রণটা দেখো, দেখা না গেলে কিন্তু বলবা, পাত্রগুলো এরকম ভাবে আমাদের জোড়া লাগানো আছে। আমি 3 আইটেমে মিশ্রণটা দেখাবো, এই এ বি সি তিনটা। আচ্ছা শোনো, তাহলে আমি বলছিলাম যে ডাল্টনের আংশিক চাপ সূত্রটাতে যদি এ বি সি তিনটা যদি গ্যাস একখানে মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে এদের মোট চাপ আমরা নির্ণয় করব। তো এই নির্ণয় করার মানে চাপগুলো মিশ্রিত আছে পাত্রের মধ্যে, সেটা সিস্টেমটা অনেকগুলো আইটেমে থাকতে পারে। যদি দেখো পাত্রগুলো একসাথে লাগানো আছে আর স্টপ কর্ক দ্বারা পৃথক করা আছে, দেখো এই একটা দুইটা তিনটা পাত্র আছে, একটু ধৈর্য ধরো, আলোর মুখ দেখবে তুমিও। এই একটা দুইটা তিনটা পাত্র লাগানো আছে, জোড়া লাগানো আছে। তো পাত্রগুলো স্টপ কর্ক দ্বারা আলাদা করা আছে। যখন স্টপ কর্ক গুলো খুলে দেবো, সবগুলো একাকার হয়ে যাবে কিনা, যখন সবগুলো মিশে যাবে তখন মোট চাপ যেটা পাবো, তখন আমরা আয়তনগুলোর ক্ষেত্রে এই যে P1 V1 P2 V2 উপরেগুলোর সমস্যা নাই, প্রথম চাপ প্রথম আয়তন, শুধুমাত্র নিচে যেটা ভাগ হবে সেটা হচ্ছে পাত্রগুলোর আয়তনগুলোর যোগফলের সমান, আয়তনগুলোর যোগফলের সমান। এটা গেল সিস্টেম এক। যদি 2 এরকম হয় পাত্রগুলো, যে এখানে একটা পাত্র আছে আর এখানে একটা পাত্র আছে, এখানে এ এখানে বি এখানে সি গ্যাস আছে, এই একই আগের মতো, এটা P1 V1 P2 V2 P3 আর V3 এইভাবেই আছে। এখন আমি কিন্তু সংযোগ দিয়ে রাখছি কি, দেখো তো এদের একটা আর একটা কোনো সংযোগ নাই। এখন যদি আমি বলি এ আর সি পাত্রকে আমি বি পাত্রে মিলিয়ে দিলাম, এই দেখো এ পাত্রের গ্যাস আর সি পাত্রের গ্যাসকে আমি বি পাত্রের গ্যাসের মধ্যে জয়েন করে দিলাম। আয়তন কিন্তু, মিশ্রণের আয়তন কত হলো বলো তো? এবার মিশ্রণের আয়তন যেটা হবে সেটা কিন্তু বি এর আয়তনটা হবে, তাই না? কারণ এ পাত্র আর বি পাত্রকে যদি আমরা, না এ পাত্র আর সি পাত্রকে যদি এনে দেখো বি পাত্রের মধ্যে মিশিয়ে দেই, তাহলে কিন্তু মিশ্রণের আয়তনটা সে দখল করতেছে। তাহলে বি পাত্রের আয়তনটা দখল করতেছে, কারণ এদের আয়তনগুলো এর ভিতরে ঢুকে যাচ্ছে। এবার আমরা যদি লিখি পিএম, তাহলে কি করব, P1 V1 ভাগ কিন্তু আমরা V3 লিখব, প্লাস P2 V2 V3 প্লাস V3 আমরা V3 লিখব। তো না, এ V3 না V2 হবে এটা, হ্যাঁ হ্যাঁ V2 হবে। তাহলে এটা একটা সিস্টেম, যে যদি তিনটা গ্যাসকে একটা পাত্রে নিয়ে আসা হয়, যেই পাত্রে মেশানো হবে ওই আয়তনটাকে ধরে নিতে হবে মিশ্রণের মোট আয়তন। এটা গেল 2 নম্বর সিস্টেম। 3 নম্বর সিস্টেমটা যদি এরকম হয়, পাত্র কিন্তু আছে এখানে, তারপরে হচ্ছে বি, এইটা স্টপ কর্ক দিয়ে লাগানো আছে, এই এখানে আছে বি আছে, সিটা কিন্তু আলাদা ভাবে আছে, সি আলাদা। এখন বলা হলো যে স্টপ কর্ক খুলে দেওয়া হলো, এটাতে P1 এটা V1, এটা P2 এটা V2 P3 V3, এইটাকে এনে এই মিশ্রণে যোগ করা হলো, এ বি মিশ্রণে সি যোগ করা হলো, এ প্লাস বি মিশ্রণে সি যোগ করা হলো। তো যদি এরকম টাইপের কথা বলে, তাহলে আমাদের মোট চাপটা কি করব আমরা, মোট চাপটা তাহলে মোট আয়তনটা আমাদের দেখতে হবে। আয়তন হবে কিন্তু V1 আর V2 এর যোগফলের সমান, V1 প্লাস V2, তাহলে আছে P1 V1, এখানে হবে V1 প্লাস V2 প্লাস P2 V2 V1 প্লাস V2 P3 V3 V1 প্লাস V2, এরকম হতে পারে। তাহলে এটা গেল 3 নম্বর সিস্টেম। মেশাবো, 4 নম্বর সিস্টেমটা যদি এরকম বলে,
এটাতে এ আর বি গ্যাস আছে, এটাতে কোনো গ্যাস নাই। হ্যাঁ, এটা হলো ফাঁকা পাত্র। ফাঁকা পাত্রে এ গ্যাসটাকে এনে এখানে দিলেও বি গ্যাসটাকে এখানে এনে দেওয়া হলো। ফাঁকা পাত্রটার আয়তন ছিল কি? এটার আয়তন ছিল ভি। এটাতে তো কিছুই নেই, চাপ নাই। তাহলে এইখানে ছিল পি ওয়ান ভি ওয়ান, এটাতে ছিল পি টু ভি টু। তাহলে এইবার যদি বলা হয় মোট চাপ পিএম সমান কি হবে? পি ওয়ান ভি ওয়ান, আর হবে এই ফাঁকা পাত্রের আয়তনটা হবে ভি প্লাস পি টু ভি টু, ফাঁকা পাত্রের আয়তনটা হবে, কারণ এই পাত্রে তো কোনো কিছুই নাই। আর একটা যদি গ্যাস থাকতো তাহলে সেটাও লিখতাম পি থ্রি ভি থ্রি, কিন্তু আর তো গ্যাস নাই। এবার বুঝছো তো? তাহলে আমাদের একাধিক গ্যাস মিশ্রণকে যখন আমরা একত্রিত করব তখন কিভাবে আমরা সংযোগটা করব তার উপর ভিত্তি করে সূত্রটা আমাদের চিন্তা করে বের করতে হবে। তাহলে এই সূত্রটা আমরা এইভাবেও বলতে পারি। 25°C তাপমাত্রায়, সেন্টিগ্রেডে 786 মিলিমিটার পারদ চাপে এক 1 লিটার পাত্রে 0.925 গ্রাম নাইট্রোজেন গ্যাস এবং অন্য গ্যাস আছে। হ্যাঁ, এবং অন্যান্য গ্যাস আছে। ভালো কথা, থাকলেও আমাদের সমস্যা নেই। এইখানে ক নম্বরে বলা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ কত, N2 এর আংশিক চাপ কত? খ নম্বরে হয়তো বলা আছে N2 এর মোল ভগ্নাংশ আর মোল ভগ্নাংশ নির্ণয় করো। N2 এর মোল ভগ্নাংশ কত কত এরকম। তাহলে এই ধরনেরও বলতে পারে যে কোন একটা গ্যাসের এরকম এরকম দেয়া আছে, অন্যান্য গ্যাস দেয়া আছে, তার ক্ষেত্রে শুধু নাইট্রোজেনটার জন্য এটা চাওয়া হয়েছে। এখানে আমরা দেখি, এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা আমরা যদি বের করতে চাই তাহলে N2 সমান হবে এই যে এর ভর ভাগ আণবিক ভর ভাগ ভর। তাহলে ভরটা হচ্ছে 0.925, আণবিক ভরটা 28। কত হয় একটু ভাগ করে দেখো তো? 0.033 এত মোল। এই মোল সংখ্যাটা হচ্ছে এত। তাহলে আমরা জানি এইখানে পি এ ইন্টু এন এ আর টি বাই ভি। তবে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি এ না বলে আমরা পি এন টু বলবো, পি এন টু আর এন টু এইটা বলতে পারি। তাহলে এটা হলো নাইট্রোজেনের আংশিক চাপ, এন এ হলো তার মোল সংখ্যা আমরা বের করে ফেলছি। এই যে দেখো 0.033 ইন্টু আর এর মান আমরা এখন কিসে বসাবো? যেহেতু এটা লিটারে আছে তাহলে লিটার এটিএম পদ্ধতিতে আমরা বসাই দেই, কপালে যা থাকে হয়ে যাবে। লিটার এটিএম কিন্তু, তাহলে আমরা এখানে লিটার এটিএম এ বসাইলে 0.082, এটা লিটার এটিএম। তাপমাত্রা 25 ডিগ্রি মানে 298 কেলভিন। এবার ভিটা কিন্তু আমাদের লিটারে বসাতে হবে। তো এখানে কি আছে? 1 লিটার। তো এইটা একটু গুণ ভাগ করে দেখো তো কিছু বের হয় কিনা। এই যে দেখো 0.807 এটিএম কিন্তু এটা হলো, কারণ আমরা যে এখানে লিটার এটিএম বসাইছিলাম, তাই না? এই এটিএমটাকে যদি আমরা 760 দিয়ে গুণ করি, 760 যদি তাহলে হয় মিলিমিটার পারদ চাপের সমান হয়। তো একটু এটাও গুণ করে দাও কত আসে। 760 মিলিমিটার পারদ গুণ করে দিলে 613 মিলিমিটার পারদ চাপ। এইটা একটা অ্যান্সার আমাদের বের হলো যে নাইট্রোজেনের আমরা আংশিক চাপটা পেয়ে গেলাম। এবার আমরা খ নাম্বারটা আমাদের জন্য এখন সহজ হয়ে গেল। খ নাম্বার, তাহলে খ নাম্বারটাতে যদি আমরা বলি যে মোল ভগ্নাংশ যেহেতু চেয়েছে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করব। তো খ নম্বরে হচ্ছে আমরা জানি আংশিক চাপ সমান কি? চাপ, আচ্ছা, মোল ভগ্নাংশ গুণ মোট চাপ, মোট চাপ। তো আমরা এইখানে যে আংশিক চাপটা, এটা কার আংশিক চাপ? নাইট্রোজেনের। আমরা বলবো পি এন টু সমান হচ্ছে মোল ভগ্নাংশটা হবে, মোল ভগ্নাংশকে ছোট হাতের এক্স দিয়ে প্রকাশ করে, এন টু এর মোল ভগ্নাংশ, আর মোট চাপ হচ্ছে পিএম।
তাহলে আমরা লিখবো x(n2) সমান আমরা এখানে বলতে পারি p(n2) আসছে pm। তো আমরা pn2 এর মান কিন্তু বের করে ফেলছি 613 মিলিমিটারেই রাখছি, আর এটাও কিন্তু মিলিমিটারে পাচ্ছি আমরা 786। তো ভাগ করলে যতদূর মনে হয় 0 পয়েন্ট কত হয়, 0.779, 0.779। এত এর কোনো একক নাই, কারণ উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার, কাটা গেছে, কোনো একক নেই। তো আমি আরেকবার তোমাদের এটা বোঝানোর চেষ্টা করি যে গাণিতিক সমস্যাটা কিভাবে আসলো। এখানে বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 750 মিলিমিটার পারদচাপে 400 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস, এটা একটা। 760 মিলিমিটার পারদচাপে 500 মিলি অক্সিজেন গ্যাস, এটা আরেকটা পাত্র। আবার 777 মিলিমিটার পারদচাপে 100 মিলি নাইট্রোজেন গ্যাস, আবার নাইট্রোজেন গ্যাস, কিন্তু এটা অন্য পাত্রের। এই গ্যাস অর্থাৎ তিনটা গ্যাসকে 2 লিটার একটা ফাঁকা বা শূন্য পাত্রের মধ্যে প্রবেশ করানো হলো। এখন বলতেছে যে তাপমাত্রা একই, মানে 25 ডিগ্রি থাকলে এবং তাপমাত্রা যদি 30 ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে চাপগুলো কত কত বের হবে। তাহলে 25 ডিগ্রির জন্য একই তাপমাত্রায় যদি হয় তাহলে আমরা ডাল্টনের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের কাজটা হচ্ছে যে একই তাপমাত্রায় যখন হবে, তাপমাত্রা স্থির থাকলে ডাল্টনের সূত্র অনুসারে, ঠিক আছে। তাহলে এটার যখন আমরা অ্যান্সার লিখতে যাব তখন আমরা সূত্রটা, মোট আয়তন কত হবে, মিশ্রণের মোট আয়তন কত হবে, আয়তন হবে 2 লিটার। এইটাকে আমরা ধরে নেই ভি সমান 2 লিটার, এটা মাথায় রাখতে হবে, মোট আয়তন ভি লিটার। এখন যদি আমরা এইটাকে ধরি, এই যে এটাকে যদি ধরি V1, এটাকে যদি ধরি P1, এটাকে ধরি V2, এটাকে ধরি P2, এটাকে দিলাম V3, ও ভুল হয়ে গেল, P1, P2 আর P3, এটা হবে V1, V2 আর এটা হবে V3। তাহলে আমাদের দেখো তো এই মোট আয়তন অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3, এই যে V1 প্লাস V2 প্লাস V3টা কি হয়, V এর সমান হবে কিনা, সমান 2 লিটার হয় কিনা, মিশ্রণে আর কি, মিশ্রণের জন্য এটা প্রযোজ্য। তাহলে আমরা যদি মোট চাপ, অতএব মোট চাপ পিএম হলে, হ্যাঁ ডাল্টনের মতে এই যে পিএম সমান আমরা কি করব, P1 V1 ভাগ ভি, P2 V2 ভাগ ভি প্লাস P3 V3 ভাগ ভি। এইবার আমরা এই মানগুলো বসাই দেব। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে উপরে আর নিচে মানে উভয় দিকে যদি সমজাতীয় রাশি থাকে, দেখো এই পাশেও চাপ আছে, এই পাশেও চাপ আছে, এই যে আয়তনটা আছে না, এটা আড়াআড়ি গুণ করলে কিন্তু এই পাশে যায়, এই পাশেও আয়তন আছে, এই পাশেও আয়তন আছে, বা আয়তন উপরেও আছে নিচে আছে। সমজাতীয় রাশির যদি অনুপাত হয়, মানে আয়তন আয়তন, চাপ চাপ, তাহলে এককগুলো যে কোনো একটা একক একই রকম হলে হলো। এটা যদি মিলিলিটার হয় এটাও মিলি, এটা যদি এটিএম হয় এটাও এটিএম, এটা যদি তোমার মিলিমিটার পারদচাপ হয় এটাও মিলিমিটার পারদচাপে আসবে। এককগুলো চেঞ্জ করার দরকার হয় না, কিন্তু ইকুয়াল করে নিতে হয়। সব মিলিমিটার করলে সব মিলিমিটার, সব কিলো প্যাসকেল করলে কিলো প্যাসকেল, এটিএম করলে সব এটিএম, ঠিক আছে। যখন ভিন্ন জাতীয় রাশি থাকবে, যেমন এই যে এই সূত্রটা দেখো পিভি সমান এনআরটি, এইটার কিন্তু উভয় পাশে একই জাতীয় রাশি নাই, তখন কিন্তু চাপগুলোকে ইকুয়াল করে নিতে হবে, আর এর সাপেক্ষে সবগুলোকে মিলিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এককগুলো আমাদের যেমন আছে এরকম সব মিলিমিটার আছে, চিন্তার কোনো কারণ নাই, সব মিলিয়ে আছে, সব একই। তাহলে আমরা P1 এর জায়গায় আমরা লিখতেছি 750। হ্যাঁ, ওইটাকে আমাদের 2000 করতে হবে। এই যে 2 লিটারটাকে আমরা 2000 মিলিলিটার করে নেব, কেননা আমাদের যেহেতু উপরে গুলো মিলি আছে, এটাকেও মিলির সাথে মিলিয়ে নিতে হবে, মিলি মিলে যাই, যোগ এই যে এটার জন্য হবে 760 ইন্টু হবে 500, নিচে 2000, যোগ হবে এইখানে হবে
৭৪ ইন্টু হবে ১০০, নিচে হবে ২০০০। তো দেখো শূন্যগুলো কিন্তু তিনটা তিনটা করে শূন্য সবারই উঠে যাবে, তিনটা করে শূন্য সবারই যদি উঠে যায় আর ২ দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে হবে ৭৫ গুণ ২ থাকে, এইখানে ৭৬, ২ দিয়ে যদি এটাকে ভাগ করি, ৭৬ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৩৮। ৩৮ গুণ ৫ যোগ এইটাকে ৭৭ আর থাকবে 0.5, ৭৭ ইন্টু 0.5। এগুলো সবগুলো হিসাব করে আমাকে একটু ফাইনাল অ্যান্সারটা দিয়ে দাও। পারদ চাপের সমান হবে। এই যে এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। সে যে অ্যান্সারটা চেয়েছে যে একই তাপমাত্রায় হলে আমরা এটা পাবো। এখন 30 ডিগ্রিতে যদি চলে যাই তাহলে কি হবে? এবার আমরা আসি পরের অপশনটা। বলছি যে V1 V2 V3 যেমন আগে যোগ করছিলাম সেই যোগফলটা যেটা হবে সেটা ওই 2 লিটারের সমানই হবে। সবগুলো আয়তন তখন একখানে যাবে, ঠিক আছে? তো 25 ডিগ্রিতে আমরা পেলাম। তাপমাত্রা পরিবর্তন যদি করি, তাপমাত্রাটা যদি পরিবর্তন করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখন আবার আমরা আসি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এ। আচ্ছা দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা মোট আয়তন কত পেলাম? ভি পেলাম এই যে 378.5 মিলিমিটার পারদ চাপ, এইটা। তাহলে এখানে টি কত হলো বলো তো? এটা T1, T1 হচ্ছে 298 কেলভিন হলো কিনা? এইটা। আচ্ছা, তো এইটা এটা পি, হ্যাঁ পি, পিএম P1 ধরলাম, এটা আমরা ধরলাম P1, মানে এইটাই পিএম, হ্যাঁ এইটাই ছিল পিএমটা আমাদের, এটা। এবার যদি আমরা আয়তনটা তো ঠিক আছে, মানে ওই ফাঁকা পাত্রটা 2 লিটার ছিল ওইটাই আছে, পাত্রের যেহেতু চেঞ্জ হবে না, তাহলে এবার আমরা আসবো T2। তাহলে আমরা T2 মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 303 কেলভিন। তো P2 এবার কত হবে? তাই এবার চাপের সূত্র আমরা ব্যবহার করি, চাপীয় সূত্রানুসারে সূত্রটা ব্যবহার করলে P1 T1 সমান T2 এরকম ছিল কি? তাহলে আমরা এখানে অতএব বলতে পারি P2 আমরা বের করব। তাহলে P1 T2 আর হচ্ছে T1 মানগুলো বসায় দাও। অতএব P2 সমান আমরা লিখতে পারি P1 এর জায়গায় 378.5 আর হচ্ছে T2 এর জায়গায় 303 আর এখানে T1 এর জায়গায় 298। অ্যান্সার কিছু একটা বের হবে, কাটছাট করে দেখো তো। আচ্ছা 384.85 এই অ্যান্সারটা পেলাম। তবে আমরা এটা যেহেতু মিলিমিটার হিসাব করছি, এটাকে আমরা বলবো মিলিমিটার পারদ চাপ। যদি তোমরা কোনো কারণে এই সূত্র না দিয়ে যদি P1 V1 T1 P2 V2 T2 এটাও যদি দাও তবুও কোনো সমস্যা নাই। তাহলে এখানে আয়তনটা V1 আর V2 এর আয়তনটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 2000 মিলি ওই একই থাকবে, ফলে ওইটা থাকা আর না থাকা একই হলো। যে কারণে এই সূত্র ইউজ করলেও তোমাদের ভুল হবে না, তবে বুঝে নিতে হবে যে আয়তনটা যে পরিবর্তন হয় না সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু কোনো একটা গ্যাস মিশ্রণ থেকে তার আমরা মোট চাপ নির্ণয় করতে পারবো, তাপমাত্রা পরিবর্তন করলে চাপের কোনো পরিবর্তন হয় কিনা সেটাও আমরা নির্ণয় করতে পারবো।